ঘর রাখতে সাফ, এবার কেউ পাবে না মাফ। ফিনাইলের গুণেই কম্ম কাবার, আরশোলা মশামাছি জীবাণুর বংশ সাবার। উজ্জ্বল ঘর বারান্দা শত গুণে, বালতি জলে 2 ঢাকনা গুনে গুনে। এবার এলো ডক্টর প্লাস হোয়াইট ফিনাইল, যতই করো ফন্দি, কীট পতঙ্গ জীবাণু সব এবার কফিন বন্দি। এখন ISI মার্কযুক্ত ডক্টর প্লাস ফিনাইল। ফর ট্রেড ইনকোয়ারি 9147139400। নমস্কার, ডক্টর প্লাস প্যানেলে সকলকে জানাই স্বাগত। 2020 অর্থাৎ এই করোনাকালীন সময় থেকে আমরা ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করার জন্য অনেক কিছু খেতে, অনেক কিছু যোগা করতে, যাতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পায় সেই চেষ্টা করেছি, শিখেছি। এবং এই ইমিউন সিস্টেম ঠিক রাখার জন্য বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা এখনও আছি। কিন্তু এই ইমিউন সিস্টেম যখন আমাদের শরীরের বিরুদ্ধে কাজ করতে শুরু করে, অর্থাৎ রোগ প্রতিরোধ করার পরিবর্তে যখন বিভিন্ন কোষ কলাকে শরীরের ধ্বংস করতে শুরু করে, তখন সেই সমস্যা থেকে আমরা কি করে বেরোবো, সেই বিষয়ে আজকে আমরা একটু জানবো। অটো ইমিউন ডিজিজ নিয়ে আজকে আমরা শুনবো, কারণ আজকে আমাদের আলোচ্য বিষয় লুপাস। কি এই লুপাস? অটো ইমিউন ডিজিজের অন্যতম একটি রোগ। এই সম্পর্কে তো বিস্তারিত কথা শুনবো আজকে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অলকা নন্দী, ম্যাডামকে স্বাগত জানাবো। নমস্কার। আজকে আমরা লুপাস নিয়ে কথা বলবো। তো লুপাস শব্দটার সঙ্গে আমরা খুব বেশি পরিচিত নই। কি এই লুপাস? লুপাসটা একটা সিস্টেমিক ডিসঅর্ডার, যেটা আমরা কি হচ্ছে যে নানা রকম অটোইমিউন ডিসঅর্ডারের কথা আমরা শুনেছি। লুপাসটাও কিন্তু একটা ইনফ্ল্যামেটরি আর্থারাইটিসের মধ্যে পড়ছে, কারণ এখন বিশ্বের বেশিরভাগ মানুষ, বলা যায় মোর দ্যান 5% মানুষ কিন্তু অ্যাফেক্টেড রয়েছেন আর্থারাইটিস নিয়ে। এবং সেক্ষেত্রে লুপাসটা যখন মানুষের শরীরে বাসা বাঁধছে, মানুষ অনেক সময় আর্থারাইটিসের সাথে গুলিয়ে ফেলছেন। আচ্ছা, তো আজকে এটা নিয়ে এগিয়ে চলবে আমাদের। একেবারেই আজকে আমরা এই নিয়ে কথা বলবো। লুপাস শব্দটা সম্পর্কে আমরা অনেকেই খুব বেশি ওয়াকিবহাল নই বা জানা নেই, কিন্তু আমার যতটুকু সীমিত জ্ঞানে বলছে যে আমাদের পপ সম্রাট মাইকেল জ্যাকসনেরও এই রোগই হয়েছিল। কি আমরা শুনেছিলাম যে তার কোনো একটি অজানা রোগ হয়েছিল, যেটা বহুদিন চিকিৎসার পরেও সারানো সম্ভব হয়নি। তার কি এই রোগই হয়েছিল, নাকি সেটা অটোইমিউন ডিজিজেরই কোনো অন্য কিছু? দেখো, এটা কিন্তু শুধুমাত্র তিনিই বলতে পারবেন, যিনি অবজার্ভ করেছেন। আচ্ছা, এমন একজন পপ তারকা, উনি যখন মারা যান, নানা রকম বিতর্ক তৈরি হয়েছিল। এটা সবাই জানেন, সমস্ত বন্ধুরা যারা ওপাশে রয়েছেন। আমাদের খুব প্রিয় সম্রাট উনি, পপ তারকা। তো সেক্ষেত্রে অনেক রকম বিতর্ক তৈরি হয়েছে। আমরা কিন্তু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যেগুলো জানতে পেরেছি, আমাদের ওইটুকুই শোনা। সুতরাং সেক্ষেত্রে তার কি হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র তারা বলতে পারেন। তারা যেভাবে বলবেন, আমরা শুধুমাত্র সেই নিউজ মিডিয়াতে সেভাবে শুনেছি, শুনবো, কিন্তু আমরা অ্যানালাইজ কিন্তু করতে পারছি না সেখান থেকে। একেবারেই আমরা আজকে এই নিয়েই কথা বলবো, এবং সেটা হোমিওপ্যাথি পদ্ধতিতে কিভাবে সেই রোগের থেকে আমরা বেরিয়ে আসবো সেই সমস্ত কিছু জানবো। আমাদের দর্শক বন্ধুদের যাদের এই সমস্যায় রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে, যারা ভাবছেন যে ডাক্তারবাবুর সঙ্গে সরাসরি কথা বলবেন, তারা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চলে আসতে পারেন। আমাদের ফোন নাম্বারটা হলো 9051112531, যেখানে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করা যাবে। আর যারা ফোন লাইনে আসতে চাইছেন তাদের জন্য নাম্বারটা বলে দেবো 6292242341 এবং 6292242342। এই দুটি নাম্বার রয়েছে, যেখানে সরাসরি ফোন করা যাবে, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলা যাবে। তো ম্যাডাম, আজকে আমি যে কথাটা আগেই শুনতে চাইবো যে লুপাস শব্দটা বা এই রোগটা কোথা থেকে এলো? লুপাস এটা একটা সম্পূর্ণ রকম অটোইমিউন ডিসঅর্ডার। আর অটোইমিউন ডিসঅর্ডারে বেশিরভাগ মানুষ বিভিন্নভাবে আক্রান্ত হয়েছে। রিউমেটয়েড আর্থারাইটিস, যেটা আমাদের আলোচ্য বিষয় ছিল আগের দিন, সেটারও কিন্তু একটা পার্ট। লুপাস হলে কি হচ্ছে, এটা যেহেতু বললাম একটা ডিসঅর্ডার, নানা পার্ট মানুষের অ্যাফেক্টেড হচ্ছে। প্রথম যখন লুপাস, এটা একটা জাস্ট নামকরণ করা হয়েছে, এর নানা রকম ভ্যারাইটি আছে। বিভিন্ন পার্ট বলতে দেখো, স্কিনে অ্যাফেক্ট করছে, স্কিন, লাং, কিডনি, যেরকম অর্গ্যানগুলোতে এফেক্ট করছে, সেই রকমভাবেই নানা রকম টিস্যু কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে। কানেকটিভ টিস্যু যেগুলো রয়েছে, ব্লাড সেল, অর্থাৎ সমস্ত জায়গা, বডি পার্ট, হোল বডি পার্ট অ্যাফেক্টেড হচ্ছে। আর যেহেতু এটা একটা টোটালি অটোইমিউন ডিসঅর্ডার, মানুষ প্রথমে বুঝতে পারেন না।
আর এটার চেঞ্জটা একদম গ্র্যাজুয়ালি আসে, হঠাৎ করে যে একটা সিমটম প্রকাশ পেলো যে একটা মানুষ অটোইমিউন ডিসঅর্ডারের শিকার, সেটা একেবারেই হয় না। নানা রকম টেস্টের মাধ্যমে আমরা একটা সময় বুঝতে পারি যে মানুষটা অটোইমিউন ডিসঅর্ডারের শিকার। এই টেস্টগুলো মানে কিভাবে আমরা হঠাৎ মানে বা ডাক্তারবাবুরাই কি করে বুঝতে পারবেন যে ইনি লুপাস রোগে আক্রান্ত? যখন লুপাস হচ্ছে, লুপাস কি করছে না, এটা আমরা এসএলইও বলে থাকি। পুরো নাম যদি বলি, এটা একটা সিস্টেমিক লুপাস এরিথোমেটোসাস। এর প্রবলেমে যারা রয়েছে তারা প্রথমে দেখতে পাচ্ছেন হয়তো কোনো সিমটমই নেই, সিমটম ছাড়া হঠাৎ করে একজন বাইরে গেছেন, সান এক্সপোজার হয়েছে, দেখতে পাচ্ছেন তার এই গালের পোর্শন, দুটো গাল এবং নাক, এই জায়গাটা একটা বাটারফ্লাই শেপের র্যাশ বেরিয়েছে রেড কালার। শুধুমাত্র সেটা কেন, সারা বডিতে এই র্যাশটা আসতে পারে। যেরকম স্ক্রিনে দেখা যাচ্ছে একটা বাটারফ্লাই লাইক, দুদিকে একটা বাটারফ্লাই লাইক সিমটম হয়ে দেখো র্যাশের ছড়িয়ে পড়েছে। এটা কিন্তু একটা লুপাসের সিমটম। যেহেতু এটা সম্পূর্ণ একটা অটোইমিউন ডিসঅর্ডার, ইন্টারনাল নানা রকম ডিসঅর্ডার থেকে এগুলো জাস্ট একটা বহিঃপ্রকাশ। এর মাধ্যমে আমরা বুঝতে পারি বা একটা আঁচ করতে পারি যে মেবি মানুষটি অটোইমিউন ডিসঅর্ডারের শিকার। তারপরে আমরা ডক্টরের কাছে যাওয়ার পর টেস্টের মাধ্যমে বুঝতে পারি। আমাদের কাছে এরকম বহু পেশেন্ট এসে থাকেন, হয়তো অনেকে বলছেন যে তার জয়েন্ট ইনফ্লামেশন হয়ে গেছে, জয়েন্টস পেইন, তখন এসে বলছেন ডক্টরবাবু এটা কি একটা আর্থারাইটিস? তো একেবারেই কিন্তু সব যে ইনফ্লামেশন জয়েন্টে আর্থারাইটিস তা কিন্তু নয়। যদি দেখা যায় যে পেশেন্টটার কী কী সিমটমগুলো রয়েছে, প্রিভিয়াস হিস্ট্রি কী আছে, ওনাকে নানা রকম কোয়ারিজ করা হবে যে উনি ঠিক কী ফিল করছেন। পেশেন্টটা ওই যেরকম জয়েন্ট ইনফ্লামেশন বলছেন তার সাথে এসে বলছেন যে আমার প্রচণ্ড দুর্বল লাগছে, আমি কিন্তু সবসময় যে খুব পরিশ্রম করছি তা না, বাট হঠাৎ করে কিছুদিন থেকে মনে হচ্ছে যেন একটু কাজ করলে আর চলতে পারছি না। ঠিক এই ভাষাটাই তারা এসে বলেন যে ডাক্তারবাবু শুয়ে পড়তে ইচ্ছে করছে, সেই সঙ্গে একটা নামনেস রয়েছে, না হাত পা ঝিনঝিন করছে, কোনো কারণ ছাড়াই হঠাৎ করে অবশ হয়ে যাচ্ছে হাত পাগুলো। তারা বুঝতে পারছে না যে আসলে সমস্যাটা কোথায়। খুব স্বাভাবিকভাবে উইকনেস রয়েছে তাদের সঙ্গে, সেই সঙ্গে দেখা যাচ্ছে কি ইউরিনের সাথে ব্লাড বেরোচ্ছে, খুব স্বাভাবিকভাবেই মানুষ ভয় পেয়ে যান। তখন তারা আসেন এরকম সিচুয়েশন নিয়ে। এরপর আমরা একটা এএনএ টেস্ট করতে দিই। এএনএ টেস্টের সাথে আমাদের দেখতে হবে যে আসলে ওনার সমস্যাটা কোথায়, কোন লেভেলে রয়েছে। সে কারণে এর সাথে লিভার টেস্ট রয়েছে, কিডনি টেস্ট রয়েছে, বিভিন্ন ব্লাড, নর্মাল একটা ব্লাড কাউন্ট করতে দিই। কেন কি দেখো, একটা মানুষ যখন অ্যানেমিক কন্ডিশনে রয়েছে, মেবি সেটার একটা কজ রয়েছে লুপাস। তো এরকম লুপাসটা বিভিন্নভাবে কিন্তু বহিঃপ্রকাশ হতে পারে। আচ্ছা, তো আমরা যেরকমটা দেখলাম যে আমাদের বাটারফ্লাই র্যাশটা এটার একটা সিমটম, তো বাটারফ্লাই র্যাশ কি থাকবেই? এই র্যাশ না থাকলেও কি লুপাস হতে পারে? র্যাশ যদি নাও থাকে, সবসময় র্যাশ প্রেজেন্ট থাকছে না, কিন্তু একজন মানুষ দেখছেন যে তিনি ঘরে আছেন, ভালো আছেন দিব্যি, কিন্তু বাইরে যখনই বেরোচ্ছেন শুধুমাত্র এই যে বাটারফ্লাই র্যাশটা দেখা যাচ্ছে, বাটারফ্লাই র্যাশটা যে শুধুমাত্র চিক নোজ হচ্ছে তবেই আমরা লুপাস বলছি তা নয়, অন্যান্য বডি পার্টেও হতে পারে। বিশেষ করে সানহিট যখনই এক্সপোজ করছে, যখনই বাইরে বেরোচ্ছেন, তখনই কিন্তু এই রেড র্যাশগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা একটা সিমটম অবশ্যই। তার সাথে সাথে আরও কিছু সিমটম রয়েছে, অনেকগুলো সিমটম, যেমন এক্ষুনি বলছিলাম একটা ডালনেস, ডিজিনেস ফিল হবে। হঠাৎ করে দেখা যাচ্ছে বলছে যে ডাক্তারবাবু আমি খুব ভুলে যাচ্ছি, কোনো সিদ্ধান্ত ঠিকঠাক নিতে পারছি না, এইরকম নানা রকম মেন্টাল সিমটম রয়েছে। তখন আমরা পেশেন্টকে আরও কিছু কোয়ারিজের মাধ্যমে একটা কেস হিস্ট্রি নিয়ে আরও কিছু জানতে চেয়ে যদি মনে করি যে হ্যাঁ এটা লুপাস মেবি একটা ডিসঅর্ডার তৈরি হয়েছে, তখন আমরা সেইভাবে তাকে ট্রিটমেন্ট করব। অর্থাৎ যে কোনো সমস্যা যখন এরকম সে আমাদের কাছে নিয়ে এলো, আমরা শুধুমাত্র গেস করলাম মেবি লুপাস, কারণ লুপাসের এই যে সিমটমগুলো রয়েছে যেগুলো বলছি, এই সিমটম সবগুলোই যে প্রেজেন্ট থাকবে সেটা কিন্তু একেবারেই নয়। মেবি এর দুটো একটা সিমটম শুধুমাত্র প্রেজেন্ট আছে, কিন্তু পাশাপাশি ওনার খুব একটা ফ্যাটিগনেস রয়েছে, একটা কনফিউশন রয়েছে, মেন্টালি ডিস্টার্ব। আমরা ইন্ডিকেশন একটা পাচ্ছি, আমরা টেস্ট করছি, টেস্টের মাধ্যমে বুঝতে পারছি যে আদতে ওনার সমস্যাটা কোথায়, সেই বেসিসে ট্রিটমেন্ট করছি। একেবারে। আচ্ছা, লুপাসের সাথে কি চুল পড়া এবং অ্যালোপেশিয়া এটা কি মানে জড়িত? লুপাসে অ্যালোপেশিয়াটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। অ্যালোপেশিয়া আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু হেয়ার ফল কিন্তু অ্যাবনর্মালি হবে, প্রচুর চুল পড়ে যাবে পেশেন্টটা। জেনারেলি এটা দেখা গেছে যে যখনই লুপাসের শিকার হবেন চুল প্রচুর পড়বে, সেই সঙ্গে দেখা যাচ্ছে যে
উনি বলছেন যে আগে তো কখনো এরকম হয়নি। পেশেন্ট যখন হঠাৎ করে আসেন আমাদের কাছে, হয়তো প্রেগনেন্সি পিরিয়ড একটা অতিক্রম করেছেন, এটাও বলেন যে অনেক দিন হলো আমার বেশ ভালো ছিলাম, আমার যে 2-3জন হয়তো বেবি রয়েছে তারও এই প্রবলেম হয়নি। তখন যখন উনি প্রেগনেন্ট ছিলেন তারপরে এই প্রবলেম হয়নি, হঠাৎ করে দেখা যাচ্ছে মাস 2 ধরে বা 1 মাস ধরে হেয়ার ফল করছে। হেয়ার ফলের অনেকগুলো কারণ থাকে, কিন্তু লুপাস তার মধ্যে একটা। হোমিওপ্যাথিতে কি এটা পুরোপুরি এই রোগের থেকে বেরিয়ে আসা সম্ভব? দেখো, অটোইমিউন ডিসঅর্ডার যেখানে বলছি সেখানে নানা রকম অর্গান এফেক্টেড রয়েছে। বুঝতে হবে যে এটা কিন্তু একটা ভাস্ট চ্যাপ্টার। সেক্ষেত্রে যদি পেশেন্টটা দেখা যায় যে সদ্য আক্রান্ত হয়েছে এই রোগের দ্বারা, টেস্টের মাধ্যমে খুব সহজেই ধরা পড়ে গেছে। কিছু কিছু পেশেন্টরা খুব সচেতন, জানো তো, প্রথম যখন তারা আসে কিছু ডিসঅর্ডার মনে করলেই একবার চেক আপে চলে আসে, জেনারেল চেক আপে। তো সেই অবস্থায় আমাদের কাছে পেশেন্ট এলে নিশ্চয়ই ভালো হয়ে যাবে পেশেন্ট। কিন্তু যদি দেখা যায় পেশেন্টের যে কন্ডিশন রয়েছে একটা ক্রনিক কন্ডিশন তৈরি হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই সময় লাগবে সারিয়ে তুলতে। আচ্ছা, মানে সারিয়ে তোলা পুরোপুরি যে সম্ভব সেটা ডিপেন্ড করবে তিনি কতদিন রোগটাকে পুষেছেন তার উপর, এবং সেই সঙ্গে ম্যানেজমেন্ট দেওয়া যেতেই পারে, পেশেন্টটা ভালো থাকবে নো ডাউট। বেশ কিছু ক্ষেত্রে ভালো হয়ে যাবেন, টোটালি কিওর হতে পারেন। ডিপেন্ড করছে কোন ফিজিশিয়ানের আন্ডারে তিনি আছেন। এই জন্য সবসময় বলি কোয়ালিফাইড ফিজিশিয়ান, কোয়ালিফাইড BHMS অথবা MD ডিগ্রিধারী। আমাদের কাছে প্রচুর পেশেন্ট আছে এমন যারা কিন্তু ভালো আছেন। ভয় পাওয়ার কিছু নেই, শুধু একটু সচেতনতা আর সময়। এটা আমরা সবসময় জানি যে একটা পেশেন্ট অ্যাট এ টাইম তার দেখা যাচ্ছে অ্যাফেক্টেড হয়ে গেছে কিডনি, সেই সঙ্গে দেখা যাচ্ছে যে ব্রেন পর্যন্ত অ্যাফেক্টেড হয়ে গেছে। ব্রেন মানেই একটা সেইজার চলে এসছে, তার ডালনেস রয়েছে, একটা কনফিউজড রয়েছে, ডিপ্রেশনে ভুগছে, মানে অনেকটা ভাস্ট ছড়িয়ে গেছে। কারণ ব্রেন অ্যাফেক্টেড কিন্তু সহজে হয় না প্রথম দিকে, না, ওটা একেবারে শেষ পর্যায়ে। যখন অনেক বেশি অনেক দিন ধরে স্প্রেড করে যায় রোগটা, হয়তো তিনি চিকিৎসা করেননি, হয়তো তিনি কোনো পরীক্ষা করাননি, সেক্ষেত্রে তখন আমাদের কন্ট্রোল করতে সময় লাগবে। তো ম্যাম, এটা কি কোনো পার্টিকুলার কোনো অর্গানকেই এটা টার্গেট করে নাকি আস্তে আস্তে সমস্ত অর্গানের ওপরেই এটার এফেক্ট পড়তে শুরু করে? এফেক্ট কিন্তু পড়বে সমস্ত অর্গানেই ধীরে ধীরে, কিন্তু এটা যেহেতু বললাম প্রথমেই প্রোগ্রামের শুরুতে, যেটা একটা গ্র্যাজুয়ালি প্রসিডিওর। এমন না যে হঠাৎ করে শুরু হয়ে গেল, লুপাস ধরা পড়লো, খুব হিউজ একটা চেঞ্জ চলে এসছে, এমনটা নয়। যখন একজন পেশেন্ট আসছে তার এই যে প্রবলেমগুলো তৈরি হয়েছে তার আগে কিন্তু অনেক সিমটম ছিল, সেটাকে যদি সে ইগনোর করে তাহলে মুশকিলটা ক্রিয়েট হয়। ওই জন্য বলি যত তাড়াতাড়ি সম্ভব, যদি কোনো রকম আনইজি থাকে অবশ্যই কোনো চিকিৎসকের পরামর্শ নিন, ভালো থাকবেন, ভালো হয়ে যাবেন। আমার একটা জানতে ইচ্ছে করছে যে লুপাস শব্দটা আমাদের দেশীয় শব্দ নয় নাকি? দেশীয় শব্দ আমার জানাই নেই একেবারে, কিন্তু এই রোগটা কি আমাদের দেশে এসেছে, বাইরের থেকে এসেছে? বাইরের বিভিন্ন কান্ট্রিতে রয়েছে, বহু মানুষ অ্যাফেক্টেড রয়েছে। এটা একটা ইমিউন সিস্টেম টোটালি ডিসঅর্ডার কিন্তু সিনড্রোম। সেক্ষেত্রে এটা যে একদম বিদেশ থেকে এসেছে, খুব বাইরে থেকে এলো, এরকম ব্যাপারটা ভাবলে চলবে না। কারণ প্রত্যেকটা কান্ট্রিতে যেমন বহু পিপল রয়েছে, আমাদের এখানেও রয়েছে। অবশ্যই এটাও কিন্তু একটা লাইফস্টাইলের উপরে রয়েছে, ডিপেন্ড করে অনেকটাই। একটা মানুষ দেখা যাচ্ছে খুব হাইজিন মেনটেন করছে, সে হতে পারে বিদেশে থাকেন, তিনি হতে পারেন আমাদের দেশীয় মানুষ, হাইজিন মেনটেন করছেন, সেই সঙ্গে বেশি ক্রাউডে যেতে নেই এরকম রোগ হলে। কারণ যত বেশি ক্রাউড ফেস করবে ইনফেকশন হওয়ার তত সম্ভাবনা, কারণ ইমিউনিটি অলরেডি তার ডিপ্রেসড হয়ে রয়েছে। ইমিউনিটি শব্দটা আসার সাথে সাথে আমরা সবাই জানি যে ইমিউনিটি মানে কিন্তু একটা প্রোটেকশন পাওয়ার, একেবারে আমরা এই নিয়ে আরো মেকানিজম। আমরা বিস্তারিত শুনবো, কিন্তু আমাদের সঙ্গে দেখে নেব এক দর্শক বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? আমি নদিয়া থেকে অপবিশ্বাস বলছি। বলুন, কার সম্পর্কে আজকে জানতে চাইছেন? আমার মায়ের হচ্ছে ওই হাতের তালু থেকে হচ্ছে হাতের যে গিট আছে, আর পায়ের পাতা থেকে আর হচ্ছে পায়ের হাঁটু পর্যন্ত যে গিট গুলো আছে ওগুলো কালো হয়ে যাচ্ছে, আর মানে সবকিছু সরু হয়ে গেছে। এই ব্যাপারে আমি কিছু জানতে চাই আর কি। বেশ, আপনি যেহেতু বললেন যে আপনার মার এরকম কমপ্লিকেশন হয়েছে, দেখুন হোমিওপ্যাথির একটা বিষয় আছে, আপনার যার প্রবলেম রয়েছে মায়ের, তাকে নিয়ে আসতে হবে। আমরা শুধুমাত্র যদি এখান থেকে বলি সেটা কিন্তু সম্ভব নয়। অটোইমিউন ডিসঅর্ডার হতেই পারে, হয়তো ওনার শরীরে কোনো অটোইমিউন ডিসঅর্ডার রয়েছে, তার জন্য বেশ কিছু টেস্টের মাধ্যমে আমরা কনফার্ম বলতে পারবো। যেহেতু আমরা এখানে দাঁড়িয়ে বসে প্রোগ্রামটা করছি,
পেশেন্টকে না দেখে তার কন্ডিশন বোঝা যাচ্ছে না, নানা রকম কমপ্লিকেশন থেকে এটা হতে পারে। মেবি এটা একটা রিউমেটয়েড আর্থারাইটিসের কেস, এটাও কিন্তু একটা অটোইমিউন ডিসঅর্ডার। লুপাসও একটা অটোইমিউন ডিসঅর্ডার। এরকম বহু অটোইমিউন ডিসঅর্ডার রয়েছে। টোটাল সিমটম করে পেশেন্টের কন্ডিশন দেখে আমরা বলতে পারবো। যদি চিকিৎসা করাতে চান, বুকিং নাম্বার রয়েছে স্ক্রিনে, বুকিং করে চলে আসুন। একেবারেই স্ক্রিনে বুকিং নাম্বার রয়েছে এবং মায়ের বেশ বয়স হয়েছে, সুতরাং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আর একেবারেই সময় না নষ্ট করে আমার মনে হয় আপনি বুকিং নাম্বার দেখতেই পাচ্ছেন, সেখানে যোগাযোগ করুন, চলে আসুন সরাসরি ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতে, কারণ সামনে থেকে এসে দেখিয়ে নিয়ে তার চিকিৎসা নেওয়াটা অনেক দেখো বেশি অ্যাকচুয়ালি দরকারি। এর সঙ্গে বলতে চাইবো যে আমাদের হোমিওপ্যাথি সিস্টেমটাই কিন্তু এমন, একটা পেশেন্ট যখন আসেন চেম্বারে তাকে পুরো ওভারঅল আমরা একটা অবজার্ভ করি প্রথমে ভালোভাবে। তার একটা হিস্ট্রি নেই, তার আগে কি সমস্যা ছিল, হঠাৎ করে তো এরকম কন্ডিশনে আসেনি। উনি যেমন বললেন ওনার মায়ের এরকম একটা অলরেডি কমপ্লিকেশন রয়েছে, হঠাৎ করে আসেনি। তো আমাদের পিছনের হিস্ট্রিগুলো দেখলে আমরা বুঝতে পারবো আদৌ কি এটা অটোইমিউন ডিসঅর্ডার না এর পেছনে অন্য কিছু রয়েছে। ডিজিজ নানা রকম রয়েছে, তার জন্য বেশ কিছু টেস্ট থাকবে। টেস্টের মাধ্যমে আমরা কিন্তু বলবো যে উনি আসলে কার শিকার, কিসের শিকার, সে অনুযায়ী ট্রিটমেন্ট। আর আপনার একটা প্রশ্ন ছিল তার জন্য কি ব্যবস্থা করতে পারেন, মানে ভালো থাকার কথাও যেটা হয় স্বাভাবিকভাবে সবাই ভাবেন, সুস্থ করে তোলার কথা। সুস্থ কতটা হতে পারবেন সেটা ওনাকে দেখেই বলতে পারবো, না দেখে না একটা হিস্ট্রি নিয়ে বলা এখন সম্ভব নয় কোনোভাবেই। একেবারেই আমাদের সঙ্গে দেখে নেব আরও একজন দর্শক বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি নমস্কার। পূর্ব বর্ধমান দাইহাট কাটোয়া থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানতে চাইছেন? হ্যাঁ, আমার নাম হচ্ছে অপর্ণা মাহান্ত। হুম। আপনার বয়স? আমার বয়স হচ্ছে আমার বয়স হচ্ছে 40। আমি আমার বাবার নাম হচ্ছে নরেন্দ্রনাথ দাস, 62 বয়স। হ্যাঁ, এবার ওনার পায়ের একটু ডান পায়ের বুড়ো আঙুলে একটা কালো কোলের মতো সবসময় খসখসে মানে লাগে, আর সেখান থেকে একটু রস করা হয়। হ্যাঁ, তারপরে আর ওই পাশের 12 মাসের একটা হাজা মতো নখের মানে জয়েন্টের মধ্যে সবসময় হয়ে থাকে। আর ওই খসখসে জায়গাটা বুড়ো আঙুলের ওপর যেটা আছে না, ওটা সবসময় ফোকায়, আবার আস্তে আস্তে ইয়ে হয়ে যাচ্ছে। কোন জায়গাটা বলছেন? ম্যাডাম, পায়ের বুড়ো আঙুলের ওপরে? না কোন জায়গাটা বললেন? হ্যাঁ, বুড়ো আঙুলের ওপরটায়। আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলুন। হাজা মতো হয়ে যায়? হ্যাঁ, না বুড়ো আঙুলের ওপর খসখসে পড়া ইয়ে মতো হয়, আর পাশে মানে পাশের আঙুলগুলোয় দুটো আঙুলের মাঝে একটা হাজার মতো হয়। আচ্ছা, এটা কি কতদিন থেকে আছে? ওটা কিছুতেই কমছে না। আপনি কোনো ডক্টরকে দেখিয়েছেন? না 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 স্যার, ইয়ে ম্যাডাম, কিছু আমি দেখানো হয়নি। হ্যাঁ, এই এমনি সমস্যাটা মানে ওই বেটাডাইন মলম দিয়েছিলাম লাগাতে, যে আচ্ছা। তাতে একটুখানি শুকনো শুকনো ভাব এসেছিল, কি তারপরে আবার বলছে ওই রকম হচ্ছে। আমার কাছে থাকে না, আমার বাড়ি থেকে একটু দূরে থাকে। কতদিন হয়েছে এই সমস্যাটা ওনার? আজকে আপনার 1 বছর না, এই 7-8 মাস হবে। 7-8 মাস আগে কিছু ছিল? আগে কখনো না হয়েছিল? না না, বুড়ো আঙুলের ওই ওপরের ওইটা ছিল না, ওই যে কালো মতো পোলে রস হয় ওইটা ছিল না, আর হাজাটা 12 মাস ছিল। হ্যাঁ ঠিক আছে, আপনি ওনাকে নিয়ে চলে আসুন আমাদের বুকিং নাম্বারে সরাসরি। ওনাকে দেখে বলবো ওনার আসলে কি সমস্যা ছিল, কারণ হঠাৎ করে এই পরিস্থিতি তৈরি হয়নি একেবারেই। একদম আন্ডারলাইং কজ কিন্তু অন্য আছে। এবার শুধু যদি এখান থেকে বলে দিই উনি কিন্তু কিওর হবেন, এটা সম্ভব নয়। তাই কিওর করতে চাইলে অবশ্যই আসতে হবে দেখাতে। একেবারে, এবং 7-8 মাস ধরে হয়ে রয়েছে, ওনারা হ্যাঁ। এখনো কোনো চিকিৎসা করেনি, নিজেদের মতো করে চিকিৎসা কিন্তু করছেন, যদি সেক্ষেত্রে খুব তো দরকার। শিগগিরই ব্যবস্থা না নেন, পরবর্তীকালে সমস্যাটা কিন্তু বাড়তে বাড়তে অনেক বড় সমস্যা ক্রিয়েট হতে পারে। তাই তাড়াতাড়ি দেখিয়ে নেওয়া ভালো। 7-8 মাস মানে অলরেডি অনেকটা লেট করে ফেলেছেন। একদমই তাই। আরও একজন দর্শক বন্ধু এসেছেন আমাদের সঙ্গে, দেখে নেব। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি ডোমজুস থেকে বলছি, হাওড়া থেকে বলছি আর কি। আচ্ছা, কার সম্পর্কে জিজ্ঞেস করতে চান? তার সম্পর্কে বলতে মানে এসএলই জিনিসটা কি সেটা আমরা জানতাম না। আমার বড় মেয়ের হয়েছিল এসএলই, আচ্ছা এবং ডাক্তারের ভুল ট্রিটমেন্টে আমি অনেক বড় বড় জায়গায় দেখিয়েও সেখান থেকেও ভুল ট্রিটমেন্টে চলে যায়। কিছু করার থাকে না, আমরা অনেক চেষ্টা করেছিলাম কিন্তু কিছু করতে পারিনি আমরা। এখন এখন আমি জানতে চাইছি একটাই কথা, যে এটা কি কোনো মানে জেনেটিক্যাল
যে কোনো বড়টার হয়েছে বলেই কি আমার ছোট মেয়ের হতে পারে বা আরো অন্য কারোর হতে পারে, সেইটাই আমার জানার ছিল আর কি। এটার টেন্ডেন্সি কিন্তু থেকেই যায়, হ্যাঁ, এটার একটা নেচার থেকেই যায়, যেহেতু পরিবারে একজনের আছে হবেই এরকম কিছু নিশ্চয়তা নেই, কিন্তু বলা যায় 100-র মধ্যে 3 ভাগ একটা চান্স থাকে। যদি আপনার ফ্যামিলিতে যেহেতু বললেন বড় মেয়ের আছে, কেউ অন্য কেউ এফেক্টেড হতে পারে। তাই যে অসুস্থ রয়েছে হ্যাঁ, আপনি যদি মনে করেন সে তো আর নেই। আচ্ছা, তো একটা কাজ করুন, সত্যি খুবই দুঃখজনক, আমাদের দেশে বলো বা বাইরে বলো প্রত্যেক মানুষ চায় আমরা ফ্যামিলি মেম্বারকে সুস্থ করে তুলতে, সেক্ষেত্রে এরকম হয়ে যায় অনেক সময়, তো আমরাও সমব্যথী। কিন্তু এটাই বলবো এরপরে তাহলে আপনার পরিবারে যেহেতু একজন অ্যাফেক্টেড ছিল, যদি কোনো রকম আর কারো সমস্যা দেখা যাচ্ছে, যে সিমটমগুলো আমরা প্রোগ্রামের সাথে সাথে বলছি আপনি একটু ফলো করুন, তাহলে আর দেরি না করে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন, সঙ্গে থাকুন। হ্যাঁ, আসলেই খুব দুঃখজনক। এবং উনি যেটা বললেন যে ভুল চিকিৎসার কারণে ওনাদের একেবারেই এই সম্পর্কিত কোনো ধারণা ছিল না, এবং শুধু ওনাদের কেন, অনেকেরই এই শব্দটি সম্পর্কিত কোনো ধারণাই নেই। সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা যেটা বলছেন বা যে পথে এগোতে বলছেন সেই পথে এগোনো ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। তাই জন্য এর আগের যে ফোনটি এসেছিল যে 7-8 মাস ধরে তারা রেখে দিয়েছেন, এরকম অনেকেই আছেন যে যারা বাড়িতে চিকিৎসা করছেন বা ডিসপেন্সারি থেকে গিয়ে ওষুধ নিয়ে চলে আসছেন, তাদের কিন্তু মনে হয় যে একটু ডাক্তারি পরামর্শ নিয়ে ওষুধ যখন কিনছেনই একটু ডাক্তারি পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াটা, কারণ কাউকেই আমরা জীবন থেকে ছেড়ে দিতে চাই না, সেই জন্য আমরা সকলকে নিয়ে যাতে এগোতে পারি, সেই জন্য ডাক্তারি পরামর্শটা ভীষণভাবে দরকার সময় থাকতেই। এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, কি হয় মানে যখন র্যাশ বেরোচ্ছে স্কিনে, খুব স্বাভাবিকভাবে মানুষ কি করবেন, যে এরকম একটা র্যাশ বেরোচ্ছে স্কিনের কোনো ডক্টরকে দেখাবেন, অথবা কি করবেন যেটা খুব সহজেই মানুষ ভুল পথে পা বাড়িয়ে ফেলেন, কাছাকাছি কোনো একটা দোকান রয়েছে ওষুধের, সেখানে চলে যাবেন, বলবেন আমার এই সমস্যা হচ্ছে। একদমই। তো কি হবে, একটা প্যালিয়েশন হবে, সাময়িক রিলিফ হবে, মানুষটা হয়তো ভাববেন তিনি সেরে উঠেছেন, সাময়িক একটা রিলিফ পাচ্ছেন, কি তার যে র্যাশটা বেরোচ্ছিল বা যে কমপ্লিকেশনের জন্য তিনি ওষুধ আনতে গেছেন, ওষুধটাকে সাময়িকভাবে দেখছেন ভালো হয়ে গেছে, ওটাকে আর কিন্তু খেয়াল করলেন না, উনি জানেন সেরে গেছেন, সেটা করা কখনোই উচিত নয়। সেই সঙ্গে মনে হচ্ছে হঠাৎ করে দেখছেন যে প্রোটিন বেরিয়ে যাচ্ছে, কিডনি থেকে প্রোটিন বেরিয়ে যাচ্ছে, যেটা আমরা টেস্টের মাধ্যমে বুঝতে পারি, এ কারণেই সব টেস্টগুলো করতে দিয়ে থাকি পেশেন্টের সিচুয়েশন বুঝে। কিংবা কি হচ্ছে, ইউরিনের সাথে ব্লাড যাচ্ছে, কি করলেন তার সিচুয়েশনটা বুঝে অনেক সময় একইভাবে ওষুধ খেয়ে নিলেন। আর যদি পরিবারে অনেকে আছেন কিছু কিছু মানুষ, কেউ টুকটাক অনেক ওষুধের নাম এখন কিন্তু জানে, কারণ যে হারে মানুষ সংক্রমণ হচ্ছে বিভিন্ন রকম রোগে, মানুষ অনেক ওষুধ জেনে গেছে, তারা তাদের মতো করে মেডিসিন খেয়ে নিল, তখনের মতো জিনিসটা সাপ্রেসড হয়ে গেল, কিন্তু অ্যাকচুয়ালি ডিজিজের যে টেন্ডেন্সি সে কিন্তু একটা সময় বেরোবেই। তাই নিজেদের ওপরে কখনো এগুলো টেস্ট না করে সরাসরি একজন ডক্টরের পরামর্শ নেওয়া খুব জরুরি। মানুষ বুঝতে পারেন না বলেই এরকমভাবে শিকার হয়ে যান বড় বড় সমস্যার। খুব কষ্ট হচ্ছে শুনে যে একজন বললেন তার মেয়ের ডেথ হয়ে গেছে, আর উনি যেটা বললেন বুঝতে পারেননি, এটা খুব কমন একটা সমস্যা, কারণ এই ডিজিজটার এরকমই সব সিমটম মানুষ বুঝতে পারেন না। তাই জন্য আমাদের কাছে যখন কোনো পেশেন্ট আসে, 2-3টে আমরা সিমটম দেখি, একটা মনে হয় গেস করে নিই মোটামুটি যে হ্যাঁ মেবি ইনি লুপাসের শিকার, তাকে তখন টেস্টগুলো করতে দিয়ে থাকি, যেটা বললাম লিভার ফাংশন টেস্ট দিয়ে থাকি, কিডনির টেস্ট দিয়ে থাকি, সেই সঙ্গে ব্লাড কাউন্ট, কারণ দেখা যাচ্ছে একজন পেশেন্টের অ্যানিমিক কন্ডিশনে রয়েছে পেশেন্ট, মেবি তিনি লুপাসের শিকার, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো কিন্তু শুধু রেড ব্লাড সেল কাউন্টই কমে যায়নি, সঙ্গে সঙ্গে WBC কমে গেছে, প্ল্যাটলেট কাউন্টটাও কমে গেছে। লুপাস কিন্তু সমস্ত জায়গায় যেমন অর্গানে এফেক্ট করে, সেরকমভাবেই আমাদের ব্লাড সেলগুলোকেও এফেক্ট করে, তখন এই কাউন্টগুলো অনেকটা কম পাই, তখন আমরা বুঝতে পারি যে মেবি লুপাসের দিকে যাচ্ছে। ANA টেস্টটা করি, যখন ANA টেস্টটা দেখলাম পজিটিভ এলো, তখন আমরা অনেকটা অংশ আমরা শিওর হয়ে যাই যে না উনি কিন্তু লুপাসের শিকার, সেই বুঝে আমরা ট্রিটমেন্টটা দেব। অর্থাৎ তার মূল সমস্যাটা কোথায় দানা বেঁধেছে এটা দেখে নেওয়া দরকার। একেবারেই। আমি ওই ফোনটির সঙ্গে সম্পর্কিত প্রশ্নটিতেই আসতে চাইবো যে
তার বড় মেয়ের হয়েছে, তার ছোট মেয়েরও হতে পারে কিনা বা পরিবারের অন্য কারো হতে পারে কিনা সেইটি তার চিন্তার বিষয়, অবশ্যই এটা চিন্তার বিষয়। কিন্তু পাশাপাশি তার বড় মেয়ের যখন হয়েছে, তার মানে কি তার আগে কারো ছিল তার বংশে, এইটা কি হতে পারে, নাকি তার হয়েছে এবং তার পরবর্তী জেনারেশনে আসতেও পারে? ডাক্তারবাবু এই বিষয়ে যদি একটু বলেন যে আগেও কি তার বংশে কারো থাকতে হবে এই রোগটা? এরকম কিন্তু বাধ্যতামূলক নয়। জেনেটিক ফ্যাক্টর আছে, এখনও এর উপরে রিসার্চ চলছে যে অটোইমিউন ডিজিজটা কেন হচ্ছে মানুষের মধ্যে। রিসার্চের মাধ্যমে দেখা গেছে কিছু জেনেটিক ফ্যাক্টর রয়েছে, ইমিউন ফ্যাক্টর কিছু কাজ করছে, আর কাজ করছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। তাছাড়া তো এজ রিলেটেড রয়েছে, যেমন এটা আবার একটু অন্য প্রসঙ্গ, যখন মানুষকে বেশি সচেতন হতে হবে 15 বছর থেকে 45 বছর, এই সময়টা মানুষ বেশি এফেক্টেড হয়। 15 থেকে 45 অনেকটাই সময়, হ্যাঁ, মূল কিন্তু সময় আর কি। মূল সময়, কিন্তু নিওনেটালদের মধ্যেও দেখা যাচ্ছে লুপাস রয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা নিওনেটাল বেবি, নিউ বার্থ, হঠাৎ করে একটা হাত একটা পা কিন্তু নাড়াচ্ছে না, হয়তো সে খেলছে কিন্তু খুব সহজে নাড়াতে পারছে না, মানে মেবি ওখানে একটা কমপ্লিকেশনস রয়েছে, গার্জিয়ানের সতর্ক হওয়া উচিত। আচ্ছা, আর্থারাইটিসের একটা ফ্যাক্ট কিন্তু এর সাথে জুড়ে আছে, সুতরাং মনে রাখতে হবে যে নিউনেটাল যে নর্মাল মুভ করছে না, বা দেখা গেল বেবি হাসছে খেলছে যেরকম নর্মাল বাচ্চারা যে বয়সে হওয়া উচিত অতটাও সাবলীল নয়, তখন সচেতন হওয়া উচিত। ঠিক তেমনি মোস্ট প্রন যদি ইয়ারটা বলি আমরা 15 থেকে 45, বেশিরভাগ ক্ষেত্রে ওমেনদের মধ্যে হয়। আচ্ছা, ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে একজন মেলের ক্ষেত্রে এই ডিজিজটা আসতে যতটা সম্ভাবনা রয়েছে, প্রবণতা রয়েছে, একটা ফিমেল তার থেকে 6 to 7% বেশি গেইন করছে এই রোগটা। তো সেক্ষেত্রে আমরা বলবো যে বংশের মধ্যে যদি কারোর থেকে থাকে সেক্ষেত্রে সম্ভাবনা বেশি, খুব বেশি টাচে থাকলে। এই কারণে আমরা বলে থাকি হাইজিন একটা মেনটেন করতে হবে, কারণ এনভায়রনমেন্টাল ফ্যাক্ট রয়েছে, ভাইরাস ঘটিত কারণ আছে এখানে। বেশি ক্রাউডে আমরা যেতে না করি। যদি কেউ মনে হয় যে লুপাসে আক্রান্ত হয়েছে, খুব খেয়াল রাখবেন, বেশি ক্রাউড অ্যাভয়েড করবেন। সেই সঙ্গে যখনই সান এক্সপোজ করছেন, খুব একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমরা বলে থাকি দুপুর 10টা থেকে বিকেল 4টে, এই যে সময়টা, এই সময় কখনোই বাইরে বেরোবেন না যতটা সম্ভব। কিন্তু যাদের খুব কাজ রয়েছে গুরুত্বপূর্ণ, বাইরে যেতেই মূল হবে, সময়টা একদমই। তখন তারা কি করবেন, তখন পুরোপুরি সান প্রোটেকশন নিয়ে বেরোবেন, ছাতা ব্যবহার করবেন, সানগ্লাস ব্যবহার করবেন, টুপি ব্যবহার করতে পারেন, সেই সঙ্গে সানস্ক্রিন। মোটামুটি কোনোভাবে স্কিনকে ডাইরেক্ট এক্সপোজ হতে দেওয়া যাবে না সানহিটে। ইউভি রেটা কিন্তু সাংঘাতিক রকম একটা টেন্ডেন্সি এর রয়েছে, ইউভি রে যত পড়বে তার এই লক্ষণগুলো আরও বেশি বেড়ে যাবে। তারও কারণ আছে, লুপাসের জন্য ইউভি রেটা ভীষণভাবে দায়ী। এরকম ছোট ছোট নানা ফ্যাক্টর রয়েছে। ফ্যামিলিগত দিক থেকে যদি আগে প্রিভিয়াস কারোর নেই কিন্তু পেশেন্টের মধ্যে এসছে, এটা একটা কারণ হতে পারে, কারোর থেকে তিনি বিয়ার করেছেন নিজের অজান্তেই। তার মানে এটা কি কোনো কারণে ছোঁয়াচে রোগ? ছোঁয়াচে একেবারেই নয়, কিন্তু যেহেতু একটা ভাইরাস ঘটিত ব্যাপার রয়েছে তার মধ্যে, আচ্ছা, তো সেক্ষেত্রে যদি কেউ অ্যাফেক্টেড থাকেন, তিনি সেই গ্যাদারিংয়ে গেলেন, সবার মধ্যে না ডিজিজ ক্যারি করার প্রবণতা এক থাকে না, কেউ অনেক বেশি প্রোটেক্টিভ থাকে, সেই সঙ্গে তার হয়তো ডিজিজে আক্রান্ত হওয়ার প্রবণতাটা অনেক কম, তার ইমিউনিটি এতটাই স্ট্রং। আবার দেখা গেল ওই সেম এজের একজন লেডি বা মেন, তার আবার দেখা যাচ্ছে যে ইমিউনিটি পাওয়ার কম রয়েছে, অলরেডি তার মধ্যে ডেফিসিয়েন্সি রয়েছে, তো সেক্ষেত্রে সে খুব তাড়াতাড়ি এফেক্টেড হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, তার মানে কি এইটা দাঁড়াচ্ছে যে ছেলেদের থেকে মেয়েদের ইমিউন পাওয়ারটা কম, তাই জন্য তাদের আক্রান্ত হওয়ার না, সংখ্যাটা বেশি? অ্যাকচুয়ালি আমাদের মধ্যে ক্রোমোজোম যেটা রয়েছে, ফিমেলদের মধ্যে XX রয়েছে, এই XX ক্রোমোজোম কিন্তু লোকেট করছে এই লুপাস সিনড্রোমকে, আচ্ছা, যেটা আমরা বলছি সিস্টেমিক লুপাস এরিথোমেটোসাস বা অটোইমিউন ডিজিজ। এটা বেশি লোকেট করে X ক্রোমোজোমে, মেলদের মধ্যে XY ক্রোমোজোমটা রয়েছে, আর ফিমেলদের সেক্ষেত্রে XX রয়েছে, সে কারণে ওমেন আর মোর প্রন। আচ্ছা, তার মানে আমরা এই রোগটি গোষ্ঠী সংক্রমণে হতে পারে, মানে ভাইরাসটা ছড়িয়ে পড়তেও পারে, কিন্তু ছোঁয়াচে একেবারেই না। একেবারেই নয়। এবং গোষ্ঠী সংক্রমণ তুমি যেটা বলছো, সেটা আমরা যেমন একটা কোভিড পিরিয়ড একটা যদি এক্সাম্পল বলি, তখন বলাই হচ্ছিল গ্যাদারিংয়ে যাওয়া যাবে না, এতটুকু ডিস্টেন্স মেনটেন করতে হবে, এর পর্যন্ত ভাইরাসটা স্প্রেড করবে, এটা সেরকম একেবারেই নয়, কিন্তু একটা সামহাও প্রবণতা থেকে যায়।
ম্যাডাম একটু আগে যে বলছিলেন যে হার্টে এফেক্ট পড়ে বা কিডনি টেস্ট করতে হয়, তো হার্টে কী রকম এফেক্ট পড়তে পারে, কিডনিতে কতটা এফেক্ট পড়তে পারে এই বিষয়ে? হার্ট যদি অ্যাফেক্টেড হয় সেক্ষেত্রে কি হয় যে ওনার বলে না যে বুকে জল দাঁড়িয়ে গেছে, মেবি পেরিকার্ডিয়াম, হার্টের যে কভার থাকে বাইরে ওটাকে আমরা বলি পেরিকার্ডিয়াম, সেখানে ফ্লুইড ডিপোজিশন হয়েছে, কিংবা আমরা দেখতে পাচ্ছি প্লুরা অর্থাৎ লাংয়ের যে কভার সেখানে ফ্লুইড ডিপোজিশন হয়েছে, প্লুরেসি তৈরি হয়ে গেল। তো লুপাস থেকে এইভাবে অ্যাফেক্টেড হতে পারে মানুষ। তিনি জানছেন না অজানা এক কারণে বুকে জল দাঁড়িয়ে গেছে, তার সেভাবে ট্রিটমেন্ট হচ্ছে, আন্ডারলাইং কজ কিন্তু লুপাস রয়েছে। এ ব্যাপারে সচেতন থাকতে হবে মানুষকে। সে কারণেই টেস্টগুলো বিভিন্ন রকম টেস্ট করে কনফার্ম হয়ে চিকিৎসা ব্যবস্থা এগোনো উচিত। রুমাটয়েড আর্থারাইটিস বা আর্থারাইটিস সংক্রান্ত, কারণ যেহেতু বলছিলেন যে হাড়ের জয়েন্ট পেন ব্যথা হতে পারে, তো সেই ধরনের ব্যথা সাথে লুপাসের কি সম্পর্ক একটুখানি শুনবো আমরা সে বিষয়ে, কিন্তু দেখে নেব আমাদের সঙ্গে এক দর্শক বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি বলুন। টিঙ্কু কাপাট বলছি। কার সম্পর্কে জানতে চান? আমি সিচন্দ্রা থেকে বলছি। হ্যাঁ, ডায়মন্ড হারবার রোড। আমার মেয়ের একটা সমস্যা নিয়ে আমি জানতে চাইছি। মেয়ের বয়স কত? 10 বছর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওর একটা গলায় কালো স্পটের মতন একটা দাগ। ও ঠিক 6-7 মাস পরে খুব মোটা ছিল তো, আচ্ছা। তারপর থেকে দেখছি একা একা বেড়ে যাচ্ছে জিনিসটা। কোনো ট্রিটমেন্ট করিয়েছেন আগে? হ্যাঁ, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করাচ্ছি এখনো। আচ্ছা, এখনো করছেন? হ্যাঁ, তিনি কখনো থাইরয়েড টেস্ট করতে দিয়েছেন? আমার থাইরয়েড পরীক্ষা করা হয়েছিল একবার। আচ্ছা, এখন হোমিওপ্যাথি ডাক্তার করায়নি কিছু, আগে করিয়েছিলাম। করেছিলেন? ওটা বলে থাইরয়েড পরীক্ষা করিয়েছিলাম। ভালো করেছেন, কারণ অনেক সময় থাইরয়েডের কজ থাকতেই পারে। রিপোর্ট কি ছিল? রিপোর্ট ঠিক ছিল, কিছু অসুবিধা ছিল না। রিপোর্ট যখন ঠিক ছিল তাহলে এটা থাইরয়েডের কজ নয়, এটা অন্য কোনো কারণ আছে। যদি মনে করেন আপনার এই সমস্যা নিয়ে আসতে চান, আমাদের বুকিং যে লাইন নাম্বারটা যাচ্ছে স্ক্রল হয়ে, এই নাম্বারে বুকিং করে চলে আসুন। আসলে পরে ওর কন্ডিশন দেখে, ওর কিছু কেস হিস্ট্রি স্টাডি করে দেন যদি কোনো দরকার হয় টেস্ট দেওয়ার, আমরা টেস্ট দেব, সেই হিসেবে চিকিৎসা করব। আশা করি ভালো হয়ে যাবে, এটুকু বলতে পারে। একেবারে, যেহেতু উনি হোমিওপ্যাথি ট্রিটমেন্টেই রয়েছেন তাই জন্য আসুন হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন, তারপর ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন, ট্রিটমেন্টটাকে সঠিক উপায়ে সঠিক দিকে নিয়ে যান। আশা করা যায় আপনার মেয়ে সুস্থ হয়ে উঠবেন। দিদি, যে কথা আমরা বলছিলাম যে হাড়ের সংক্রমণ, জয়েন্ট পেন, এইটার সাথে লুপাস কতটা সম্পর্কিত? লুপাস হলে, যারা লুপাসে আক্রান্ত মানুষ, এটাও একটা সিমটম যে হঠাৎ করে দেখা যাচ্ছে তার জয়েন্টস পেইন হচ্ছে। মেবি এটা হতে পারে অ্যাঙ্কেল জয়েন্ট, নি জয়েন্ট বা রিস্ট জয়েন্ট, কিংবা দেখা যাচ্ছে কোমরের কাছে একটা ব্যথা হচ্ছে অস্বাভাবিক রকম। কারণ যেহেতু এটা একটা অটোইমিউন ডিসঅর্ডার, নানা ভাবের প্রকাশ ঘটে। সেক্ষেত্রে কানেকটিভ টিস্যু, যদি আমরা বলি কানেকটিভ টিস্যু যেহেতু এফেক্টেড হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু জয়েন্টস পেইন আসতেই পারে। আমাদের যদি এটা রিউমাটয়েড আর্থারাইটিস হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এএনএ পজিটিভ মেবি পেতে পারি, কিন্তু দেখতে হবে যে এটা কতটা প্রবণতা রয়েছে, কতটা পরিমাণে রয়েছে এএনএ টেস্ট পজিটিভ। কারণ রিউমাটয়েড আর্থারাইটিস যদি বলি, এটা নিজেও একটা অটোইমিউন ডিজিজ। তো সেক্ষেত্রে এএনএ মেবি প্রেজেন্ট, অথবা হয়তো বা প্রেজেন্ট থাকবে না। আচ্ছা, এটা যেমন দেখতে পারি, সেই সঙ্গে অন্যান্য যে টেস্টগুলো রয়েছে আমাদের, আরও বেশ কিছু ব্লাড টেস্ট দেওয়া। যেহেতু আমরা দেখো রিউমাটয়েড আর্থারাইটিস যদি বলি, ওটাও আমি অটোইমিউন ডিসঅর্ডার, লুপাসটাও একটা অটোইমিউন ডিসঅর্ডার, কিন্তু দুটো টেস্ট সম্পূর্ণ আলাদা। আরএফ ফ্যাক্টর পজিটিভ হয় হবে যদি রিউমাটয়েড আর্থারাইটিস পজিটিভ থাকে, আচ্ছা, সেটা কিন্তু আমরা এখানে আরএফ ফ্যাক্টরটা পাচ্ছি না। এরকম ডিফারেন্সিয়েশন বিভিন্ন রকম টেস্টগুলো রয়েছে, যাতে আমরা দেখে বলতে পারবো যে আদতে এটা লুপাস না রিউমাটয়েড আর্থারাইটিস। তার ওপর বেস করে আমাদের ট্রিটমেন্ট হবে। কারণ রিউমাটয়েড আর্থারাইটিসের বহু পেশেন্ট আগের দিনও ফোন কলসে এসেছিলেন, আর্থারাইটিস রয়েছে তাদের, মেবি সেটা অস্টিও আর্থারাইটিস, কিংবা কেউ গাউটে ছিলেন, গাউটের কমপ্লিকেশনস ছিল তার, আবার কেউ রিউমাটয়েড আর্থারাইটিস। এবার আমি আজকে যেটা নিয়ে কথা বলছি লুপাস, কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু জয়েন্ট পেইনস রয়েছে। কারণ আর্থারাইটিসের ডেফিনেশন আমরা বলতে গেলে বলি ইনফ্ল্যামেশন অফ দ্য জয়েন্ট। যে কোনো জয়েন্টসে যখন ইনফ্ল্যামেশন হচ্ছে, সেটাকেই আমরা বলছি আর্থারাইটিস। সেক্ষেত্রে লুপাস
এই ডিজিজেও কিন্তু আমরা দেখতেই পারি এইরকম একটা ডিসঅর্ডার, এরকম একটা কষ্ট মানুষের রয়েছে, বিভিন্ন জয়েন্টস পেইন রয়েছে, তার কারণ কানেকটিভ টিস্যু অ্যাফেক্টেড হচ্ছে লুপাসের দ্বারা। আচ্ছা, আপনি বললেন যে লুপাস রোগে যারা আক্রান্ত তারা রোদে বেরোবে না, কিভাবে তারা মেনটেন করবে, মানে কোনো দলে বা কোনো গোষ্ঠীর মধ্যে যাবে না, ভিড়টা এড়িয়ে যাবে আর কি? ভিড়টা এড়িয়ে যাবে। দেখো আমরা কেন বলি সেটাও বলছি। অটো ইমিউন ডিসঅর্ডার অর্থাৎ ইমিউনিটি ডেফিসিয়েন্সি রয়েছে আমাদের শরীরে। আমরা জানি যে যার বেশি ইমিউনিটি পাওয়ার স্ট্রং সে তত বেশি রোগ ব্যাধি থেকে ভালো থাকবে, প্রোটেক্টেড থাকবে, তাই তো? তো সেই জন্য যখনই ইমিউন সিস্টেম ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে কোনো কারণে, তখন নানা রকম রোগ সহজে শরীর ক্যাচ করে নিতে পারে। একটা পেশেন্ট অলরেডি তার রয়েছে অটোইমিউন ডিপ্রেসড কন্ডিশনে, সে যাচ্ছে গ্যাদারিংয়ে, সেখান থেকে নানা রকম ডিজিজ আসতে পারে। কিছু ভাইরাল ডিজিজ আছে, ব্যাকটেরিয়াল ডিজিজ আছে। তখন কি হবে, যদি বেশি ক্রাউডে সে যায়, খুব সহজে অন্য একটা মানুষ, একটা সুস্থ মানুষ যার ডেফিসিয়েন্সিটা অতটা নেই ইমিউনিটির, সে কিন্তু চট করে অ্যাফেক্টেড হবে না। যে মানুষটা একটা লুপাসে আক্রান্ত, রিউমেটয়েড আর্থারাইটিসে আক্রান্ত বা এরকম ধরনের অটোইমিউন ডিসঅর্ডার যাদের রয়েছে, তারা যখন ক্রাউডে যাচ্ছে সহজে সে জানতেও পারছে না তার শরীরে কী রোগ দানা বাঁধছে। সবটাই যে ছোঁয়াছে তা নয়, কিন্তু ভাইরাস ঘটিত রোগ তো রয়েছে বেশ কিছু। একদম, এ তো গেল যাদের এই রোগে যারা আক্রান্ত। এবার আসতে চাইবো যাদের আগে কেউ ছিল, পরিবারে কেউ এই রোগে আক্রান্ত ছিলেন বা আক্রান্ত আছেন, তাদের পরিবারের বাকি সদস্যরা কিভাবে নিজেদের লাইফস্টাইলটাকে মেনটেন করবেন? বাকি যারা সদস্য রয়েছে তাদের প্রথমেই বলবো খুব সচেতন থাকুন। যদি মনে হয় পরিবারে কেউ লুপাসে অ্যাফেক্টেড, তার মধ্যে সিমটমগুলো দেখা যাচ্ছে, সে খুব ডাল ফিল করছে, সে কনফিউজড, মেন্টালি খুব সহজে ইরিটেট হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন যে হঠাৎ করে তার একটা চেঞ্জ আসছে চিন্তা ভাবনায়, সব কিছুতে, দেরি করবেন না। সেই সঙ্গে খুব মনে হচ্ছে টায়ার্ড লাগছে, অতটা কাজ করছে না, পড়তে পড়তে হাঁপিয়ে উঠছে, বাচ্চাদের ক্ষেত্রে বলছি। আর যারা বড় আছেন তারা হয়তো কাজ করে এলেন, হালকা হয়তো কিছু কাজ করলেন, অত পরিশ্রমের কাজ করলেন না, তখন হাঁপিয়ে যাচ্ছেন, একটু সিঁড়ি ভেঙে উঠছেন, হাঁপিয়ে যাচ্ছেন, বাইরে মর্নিং ওয়াক করতে বেরিয়েছেন, কিছুটা হাঁটলেন, তারপর দেখা যাচ্ছে বিশ্রাম নিতে হচ্ছে বসে বসে। কারণ এই যে লুপাসের ক্ষেত্রে এই প্রবলেমটাও কিন্তু দেখা যায়, যেহেতু হার্ট এফেক্টেড হয়, শ্বাস নিতে কষ্ট হয়, হার্ট লাং এফেক্টেড থাকছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, একটুখানি হাঁটছেন যেমন ক্লান্তি ফিল করছেন, সেই সঙ্গে পাচ্ছেন না অক্সিজেন ঠিকঠাক, কারণ তার সিস্টেম নিতে পারছে না, পেশেন্টটা ডিজি ফিল করছেন। সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন, ফেলে না রেখে। টেস্টের মাধ্যমে বিভিন্ন রকম টেস্ট করবেন, তারপর বোঝা যাবে যে আসলে কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে, চিকিৎসা করান। কারণ চট করে তো মানুষ বুঝতে পারবেন না পাশের মানুষটা লুপাসে অ্যাফেক্টেড রয়েছেন, খুব স্বাভাবিক। একদমই। আর অন্যরা যদি বুঝতে পারেন যে আপনাদের ঘরে যে মানুষটি থাকে যে সে লুপাসে আক্রান্ত, ফিজিশিয়ান যে থাকবেন অলরেডি বলে দেবেন আপনারা কীভাবে লাইফস্টাইল মেনটেন করতে পারবেন। তাছাড়াও আমি বলবো, যদি আপনার পরিবারে কাউকে অ্যাফেক্টেড দেখছেন, আপনারা একটা হেলদি লাইফস্টাইল লিড করুন, খাওয়া দাওয়ায় একটা পরিবর্তন আনুন, সেই সঙ্গে যে অ্যাফেক্টেড রয়েছে তাকে এক্সারসাইজ করান, আপনারা এক্সারসাইজ করুন। ইমিউন বুস্ট করা যে ফুডগুলো রয়েছে, ভিটামিন সি, ই, ওমেগা 3, ভিটামিন ডি, এগুলো খেতে থাকুন নিজেদের প্রোটেক্ট করার জন্য। এভাবে প্রোটেকশান নেবেন। সেই সঙ্গে বাড়ির প্রত্যেকে সচেতন থাকবেন আপনাদের হেলথ নিয়ে। আপনারা প্রত্যেকে ক্রাউড অ্যাভয়েড করবেন, তার কারণ মেবি আপনাদের শরীরেও কোনো রকম টেন্ডেন্সি থেকে যেতে পারে, যেটা আপনারা হয়তো জানেন না। কিন্তু যদি একটু লাইফস্টাইল মডিফিকেশন করেন, ঠিক হয়ে যাবে। 30 মিনিট এক্সারসাইজ করতেই হবে, সাইক্লিং করুন, ওয়াক করুন গ্রাউন্ডে। ইমিউন বুস্ট নিয়ে আমাদের বহু কথা হয়। এখন করোনা আসার পর থেকে মানুষ জানে ঘরে ঘরে একদম যে কিভাবে নিজেদের সুস্থ রাখা যায়। সমস্ত পদ্ধতি অ্যাপ্লাই করুন নিজেকে সুস্থ রাখার জন্য, এটাই বলবো। আচ্ছা, অত্যাধিক ওয়ার্ক প্রেশার, অত্যাধিক মেন্টাল প্রেশার কি এই রোগে কোনো প্রভাব ফেলতে পারে? স্ট্রেস বর্তমানে লাইফস্টাইলে যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, স্ট্রেস মানেই কিন্তু নানা রকম ডিজিজকে সে আহ্বান জানাচ্ছে। স্ট্রেস যখন বেশি নেবে, কর্টিসল হরমোন বেরোচ্ছে, তাতে কি হচ্ছে, কর্টিসলের প্রভাবে সে একটা জায়গা তৈরি করে দিচ্ছে অন্যান্য ডিজিজকে আসার জন্য। যত বেশি যে স্ট্রেস নেবেন, সে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তো সেক্ষেত্রে বলবো যে স্ট্রেস ফ্রি লাইফ যদি বলি, শুধু মুখের কথা থেকে যাবে, হবে না। এক্সারসাইজ করুন,
তাতে কি হবে, হ্যাপি হরমোন নিঃসরণ হয়। তো সেক্ষেত্রে সেরোটোনিন, ডোপামাইন আপনার স্ট্রেস লেভেলকে ব্যালেন্স করবে, তো আপনি ভালো থাকবেন। কারণ আমরা যদি বলি স্ট্রেসটা পাশে রেখে চলুন, সম্ভব নয়। একদম তাই। এখন যে ফুড হ্যাবিট রয়েছে, মানুষের ফুড হ্যাবিট রয়েছে, সেটাও নিজেদেরকে একেবারে হাইজিন মেনে মেনটেন করতে হবে, তাহলে তিনি ভালো থাকবেন, স্ট্রেস লেভেলটাও কম থাকবে। হরমোনের কথায় যখন আসলেনি, তাহলে আমি একটু জানবো যে হরমোনাল ডিসব্যালেন্স কতটা হতে পারে যারা এই রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে। হরমোনাল ডিসব্যালেন্স তো দেখো হবেই, তার কারণ তোমার শরীরে একটা রোগ বাসা বেঁধেছে। আমাদের দেখো এন্ডোক্রাইন গ্ল্যান্ড রয়েছে বেশ কিছু, তারা তাদের কাজ করে যাচ্ছে। এখন যেখান থেকে ধরো হরমোনের এই সিক্রেশনগুলো হচ্ছে, যে যে অর্গানে যেখানে যেখানে কাজ করার কথা, যখন সেই পার্টটা ডিজিজ একটা কন্ডিশন বিয়ার করছে, নর্মালি সেই হরমোনটা সেখানে সেভাবে ফাংশন করতে পারছে না, তো খুব স্বাভাবিকভাবেই তখন কিন্তু একটা ইমব্যালেন্স তৈরি হয়ে যাবে শরীরের হরমোনের। আচ্ছা, একটা আর একটার সাথে রিলেটেড সম্পূর্ণ রকম। তাই হাইজিন মেনটেন করো, খাদ্যাভ্যাস ঠিক করো। আমি সবসময় বলে থাকি প্রত্যেকটা প্রোগ্রামে, এটা খুব বড় একটা জিনিস। সেই সঙ্গে এক্সারসাইজ, কারণ এক্সারসাইজ হরমোনের ব্যালেন্সটাকে সাংঘাতিক রকম মেনটেন করে ভীষণভাবে, স্ট্রেস লেভেলটাকে মেনটেন করে। স্ট্রেস কমিয়ে সরিয়ে রেখে চলতে পারবেন না ঠিকই, কিন্তু হরমোনের কারণেই কিন্তু আমাদের স্ট্রেস লেভেলটাকে আমরা মেনটেন করতে পারি। একেবারেই। আমাদের সঙ্গে আরো একজন দর্শক বন্ধু এসেছেন, দেখে নেব কে বলছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি। নমস্কার। কোথা থেকে ফোন করছেন? আমি হাওড়া জেলা থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানতে চান? আমি দিদির সঙ্গে একটু কথা বলতে চাই এই লুপা সংক্রান্ত রোগের ব্যাপারেই। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যালো, নমস্কার দিদি। নমস্কার। আমি পার্বতী ঘড়ি বলছি। দিদি আমি 1 বছর যাবত এই রোগের সঙ্গে যুক্ত রয়েছি। আচ্ছা। আর বর্তমানে আমি এখন ট্রিটমেন্টে রয়েছি। আমার না, আপনি যে সমস্ত এগুলো বললেন, রিপোর্টগুলো পরীক্ষা করার কথা বললেন, ও সব রিপোর্ট আমার পরীক্ষা হয়েছে। আমার কিডনিটা একটু ড্যামেজ আছে উনি বলেছেন। আচ্ছা। তা দিদি আমার জিজ্ঞাসার বিষয় যে আমি ট্রিটমেন্টে থাকলে পুরোপুরি সুস্থ হয়ে যাব তো? আপনি কি ট্রিটমেন্ট নিয়েছেন, হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি? না দিদি, আমি অ্যালোপ্যাথিতেই আছি। অ্যালোপ্যাথিতে আছেন, ঠিক আছে, আপনি থাকুন সঙ্গে, শুনতে থাকুন। হ্যাঁ, আর দিদি আপনার সঙ্গে একটু যদি যোগাযোগ করতে চাই, কিভাবে কি করব একটু যদি বলেন। অবশ্যই। আপনি হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে যাচ্ছে, সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। ম্যাডামের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন, চেম্বারে এসে দেখাতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, ম্যাডাম বলছেন। সঙ্গে থাকুন। দেখুন, প্রথমে বলি, এখন মানুষ না ভীষণভাবে ভীত। তার কারণ ওষুধ যখন খাচ্ছেন নানা রকম সাইড এফেক্টে মানুষ রিয়ালাইজ করছেন যে তারা কোন কন্ডিশনে আজকের সময় দাঁড়িয়ে আছেন। তো সেক্ষেত্রে বলবো যে আপনি যদি চান একটা ন্যাচারাল ওয়েতে ট্রিটমেন্ট নেবেন, ন্যাচারাল ওয়ে মানে কিন্তু আপনি চলেই আসতে পারেন আমাদের কাছে, আমাদের সঙ্গে যোগাযোগ করে। কারণ হোমিওপ্যাথির মাধ্যমে বহু মানুষ সেরে তারা ভালো আছেন। আমার কাছে এরকম বহু পেশেন্ট এসেছে আজ পর্যন্ত যারা এখন বেশ সুস্থ, এবং কতটা কিওর হয়ে যাবেন সেটা আমি আপনার রিপোর্ট দেখে বলতে পারবো। আপনি অবশ্য বললেন যে আপনার কিডনিটা একটু ড্যামেজ কন্ডিশনে রয়েছে, সেটা কতটা এবং অন্য অন্য আর যে অর্গ্যানগুলো রয়েছে আপনার টোটাল সিস্টেম কী অবস্থায় রয়েছে, টোটালটা না দেখলে আমি বুঝতে পারবো না। তাই চলে আসুন, আশা করি ভালো হয়ে যাবেন। আমার চেষ্টাটা আমি নিশ্চয়ই করবো, একেবারে অনেকেই ভালো হয়ে যান। আলোচনার শুরুতেই ঠিক যে কথাটা ম্যাডাম বলছিলেন যে কে কত দিন ধরে এই রোগটাকে পুষছেন শরীরের মধ্যে, তার উপর কিন্তু ডিপেন্ড করছে যে রোগটা থেকে তিনি বেরোতে পারবেন কিনা বা কতটা বেরোতে পারবেন। এবং এই রোগের হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট আছে এবং সেটা সম্ভব তার প্রেসক্রিপশন দেখার পর, তার সিমটম দেখার পর, তাই তো? এবং সেই জন্য আপনাদের যারা এই সমস্যায় রয়েছেন বা যাদের মনে হচ্ছে যে কিছু সিমটম ম্যাডাম যেগুলো বললেন, ডাক্তারবাবু যেগুলো বললেন আপনার মিলে যাচ্ছে, সেক্ষেত্রে বলবো আর সময় নষ্ট না করে অবশ্যই আপনারা হেল্পলাইন নাম্বার দেখতেই পাচ্ছেন, সেই নাম্বারে যোগাযোগ করুন। ম্যাডামের সঙ্গে, ডক্টরবাবুর সঙ্গে সরাসরি কথা বলতে চলে আসুন। আমি খুব শেষ করার আগে ছোট্ট করে জানতে চাইবো যে ক্যান্সারের সঙ্গে কি লুপাস কোনোভাবে জড়িত, বা যাদের লুপাস হয় তাদের কি ক্যান্সারে সেটা আসতে পারে? দেখো, ক্যান্সার একটা এমন ডিজিজ না, একটা ডিসঅর্ডার টোটালি। যেহেতু লুপাস যেটা নিয়ে এতক্ষণ কথা হচ্ছে, এটা নিজেই একটা অটোইমিউন ডিজিজ, সেক্ষেত্রে তার ইমিউনিটি ডেফিসিয়েন্সি প্রচুর রয়েছে। কোন লেভেলে তার ডেফিসিয়েন্সিটা রয়েছে সেই বুঝে অন্যান্য রোগে সে আক্রান্ত হচ্ছে।
সেক্ষেত্রে আমরা বলছি না যে সরাসরি যুক্ত, কিন্তু একটা টেন্ডেন্সি থেকে যাবে, তার অবশ্যই একটা টেন্ডেন্সি থেকে যাবে। ইমিউনিটি সিস্টেম, যেটা আমাদের ইমিউন পাওয়ারটা রয়েছে, কি করছে, বাইরের কোনো ভাইরাস ব্যাকটেরিয়া যা কিছু আসতে চাইছে ফরেন বডি হিসেবে প্রোটেক্ট করছে। যখনই অটোইমিউন ডিসঅর্ডার হয়ে যাচ্ছে তখন সেই সিস্টেমটা কি করছে, এরাই কিন্তু আমাদের যে হেলদি টিস্যুগুলো রয়েছে তার এগেনস্টে কাজ করছে, আচ্ছা, একটু একটু করে ড্যামেজ করে দিচ্ছে আমাদের অর্গ্যান টিস্যুগুলোকে। তো সেক্ষেত্রে সে অনেক বেশি তার প্রবণতা রয়েছে যে কোনো ডিজিজ খুব সহজে শরীরে ঢুকে যাবে। তোমার একটা পাঁচিল রয়েছে, তোমার এখানে জলের ফোর্স রয়েছে, পাঁচিলটাকে দিয়ে তুমি আটকে রেখেছো, এবার যদি পাঁচিলটা একটু একটু করে ভেঙে দাও তো জল অটোমেটিক্যালি এই পাশে চলে আসবে। একেবারে একটি কঠিন এবং জটিলতম রোগ নিয়ে আজকে আমরা শুনছিলাম, যা সম্পর্কে অনেকেরই আমাদের ধারণা নেই বা ভুল ধারণার মধ্যে আমরা ছিলাম। কিন্তু এই সমস্যা থেকে তো বেরিয়ে আসতে হবে এবং সেই জন্য দরকার সঠিক ডাক্তারি পরামর্শ, যা কিন্তু মানে একজন ডাক্তারবাবুই দিতে পারবেন, আমরা কিন্তু নিজেরা পারবো না। সেই জন্য অবশ্যই বলবো ডাক্তারের কাছে আসুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নেব, নমস্কার। নমস্কার। ঘর রাখতে সাফ, এবার কেউ পাবে না মাফ। ফিনাইলের গুণেই কম্ম কাবার, আরশোলা মশামাছি জীবাণুর বংশ সাবার। উজ্জ্বল ঘর বারান্দা শত গুণে, বালতি জলে 2 ঢাকনা গুনে গুনে। এবার এলো ডক্টর প্লাস